এক্সকিউজ মি, এভাবে এখানে দাঁড়িয়ে উকিঝুঁকি পারছেন কেন? দেখি তো কি দেখছেন এখানে দাঁড়িয়ে? নিজের পাশে কোনো ছেলে কণ্ঠস্বর শুনে তুবা চমকে লাফিয়ে উঠে তাকিয়ে দেখে সে যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ছিল। সেই বিল্ডিং হতে ছেলেটা বেরিয়ে এসেছে। দেখতে উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মাঝামাঝি ধরনের চুলগুলো কোঁকড়ানো টাইপের। ছেলেটা এসেই তার পাশে দাঁড়িয়ে তার মতো করেই উঁকি দিয়ে সামনে তাকায়। এতক্ষণ মুখে একটা স্বাভাবিক হাসি থাকলেও এখন মুখ কেমন শক্ত করে তাকিয়ে আছে। হঠাৎই কোনো কথা ছাড়া তুবাকে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সোজা গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলে, "কি রে, তোদের বাপ দাদার সম্পত্তি পাইছিস নাকি? সাত সকালে এখানে এসে সিগারেট টানছিস? বাসা নেই তোদের? বাপের বাসায় থাকতে দেয় না? তোকে কেন বলবো? আমাদের শখ হয়েছে তাই এখানে দাঁড়িয়েছি, তাতে তোর কি কালাচান?" সাথে সাথেই মাত্র উত্তর দেওয়া ছেলেটার গালে একটা থাপ্পড় পড়ে। ছেলেটা রাগে গালে হাত দিয়ে তাকাতেই অন্য গালে আরেকটা থাপ্পড় পড়ে। এবার ছেলেটা যেন কোনো রিয়াকশন দেওয়াই ভুলে যায়। আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে কথা শোনাচ্ছিস? দেখলি তো এই কালাচানের কি সমস্যা? সর যা এখান থেকে। এরপর থেকেই রাস্তায় তোদের দেখলে খবর আছে বলে দিলাম। পরপর দুটো থাপ্পড় খেয়ে ছেলেগুলো তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে অবশ্য গাল থেকে হাতটা নামিয়েছিল। তখনই তুবা খেয়াল করে ছেলেটার দুগালে যেন আঙুলের ছাপ পড়ে গেছে। লোকটা নিশ্চয়ই শরীরের জোরে থাপ্পড়টা দিয়েছে। হঠাৎ লোকটিকে উল্টো ফিরে এদিকে আসতে দেখে তুবা আনমনেই নিজের গাল হাত দিয়ে বসে। এমন একটা থাপ্পড় নিজে খেলে হয়তো তার মাড়ির দাঁতগুলো নড়ে যেত। ছেলেটা তুবার কাছে এসে বলে, "তাড়িয়ে দিয়েছি ওদের, আর ডিস্টার্ব করবে না তোমাকে, নিশ্চিন্তে বাসায় যাও।" "কিন্তু ওরা তো আমাকে আগেও ডিস্টার্ব করেনি।" লোকটা অবাক হয়ে বলে, "কি? তাহলে শুধু শুধু আমি ছেলেটাকে এভাবে মারলাম?" বেচারা কিছু না করেও মার খেলো? না, করছে তো। ওই সিগারেট খাচ্ছিল তো। তো সে তো আমিও খাই। এটা কি অপরাধ হলো নাকি? গিয়ে দেখো তোমার বাপ ভাইও আড়ালে সিগারেট খায়, জিজ্ঞাসা করে দেখতে পারো। রিদান ভাই খেতেই পারে, সেটা অসম্ভব কিছুই না। সে কয়েকবার রিদানের কাছে সিগারেটের প্যাকেটও দেখছে। তাই বলে বাবা তো একদমই খান না। বাবার নামে কেন বলবে?" তুবার রাগ হলেও সে প্রকাশ করতে পারে না, কারণ এমনিতেও সে একটু স্বল্পভাষী। বাসায় মা বোনের সাথে যত যাই করুক, বাহিরে একদম চুপচাপ। এমনকি বাবা ভাইয়ের সামনেও কম কথাই বলে। সেখানে এই অপরিচিত লোকের সাথে বাগ্বিতণ্ডায় জড়ানোর কোনো মানেই নেই। তাই তুবা কিছু না বলে চলে যেতে নিলে পেছন থেকে লোকটা বলে, "কবির আঙ্কেলের মেয়ে না? উনি কি জানেন ওনার মেয়ে এত ভীতু? তো এই ভীতুকে একা একা ছাড়েন কেন? এখনও তো মায়ের আঁচলের নিচে রাখা উচিত।" তবুও তুবা কিছুই বলে না। আবারও চলে যেতে নিলে উল্টো বলে, "আরে ধন্যবাদটা তো দিয়ে যাও, অকৃতজ্ঞ মেয়ে।" অকৃতজ্ঞ যখন বলেই ফেলেছে তখন ধন্যবাদ বলে কি লাভ? তুবা মুখ ঘুরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে কয়েক বাসা দূরত্বেই তাদের বাসা। যেতে যেতে ভাবতে থাকে, লোকটা তার বাবাকে চিনল কিভাবে, আর এটাই বা জানলো কিভাবে সেই কবির সাহেবের মেয়ে।
অনেক দিন ধরেই তো বাবার সাথে তার কোথাও যাওয়া হয়নি, শুধু গত মাসে একবার বেরিয়েছিল বাবার সাথে। রাস্তার পাশের দোকান থেকে বাবা কি কি যেন কিনে দিয়েছিল, সেই সবই বাসায় নিয়ে যেতে সে এসেছিল। তখনই কি দেখছে নাকি শাওয়ার সেদিন হৃদার খবর পেয়ে তার পোশাক পরে সেভাবেই বাসায় চলে এসেছিল। তখন হৃদা ঘুমে থাকায় শাওয়ারকে পোশাক পরিহিত অবস্থায় দেখেনি। শাওয়ার আবার গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছিল। এখন চলে যাওয়ার মুহূর্তে শাওয়ারকে পোশাক পরা অবস্থায় দেখে অবাক হয়। সেদিন তার বিপদে যখন সে শাওয়ারের সাথে তার ফ্ল্যাটে গিয়েছিল, তখন তো সে শাওয়ারকে তেমন পছন্দ করতো না, তাই ততটা গভীরভাবে পর্যবেক্ষণও করেনি। তবে আজ পোশাক পরা অবস্থায় দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অসম্ভব সুন্দর লাগছে শাওয়ারকে। শাওয়ার তখন মাত্র প্যান্ট পরে শার্টটাও গায়ে জড়িয়েছে, তবে এখনো বোতামগুলো লাগায়নি। হৃদাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎই হৃদার কাছে এগিয়ে যায়। হৃদা তখন বিছানায় হেলান দিয়ে বসে তার দিকেই তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে পড়ে গেছে, হুঁশ নেই তার। শাওয়ার হৃদার পাশে বসে তুড়ি বাজাতেই হৃদা চমকে উঠে শাওয়ারকে কাছে বসে থাকতে দেখে অবাক হয়। শাওয়ার তখন হৃদার দিকে আরো কিছুটা এগিয়ে এসে তার দুপাশে হাত টান টান করে রেখে বলে, নাও শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। আমি? আর কেউ আছে নাকি এখানে? তুমি থাকতে অন্য কেউ থাকলেও আমি বলতাম না। হৃদা একটু লজ্জা পেয়ে হাত উঁচিয়ে শাওয়ারের শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে থাকে। ততক্ষণ সময় শাওয়ার এক দৃষ্টিতে হৃদার মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে। হৃদার গোলাপি ঠোঁটগুলোর মিঠু কাঁপছে, বোতাম লাগানো হাত দুটো কাঁপছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে শাওয়ারের একটু ঘোর লেগে যায়। সে হঠাৎই এগিয়ে গিয়ে হৃদার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। বোতামে থাকা হৃদার হাত দুটো থেমে যায়, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শাওয়ার কিছুক্ষণ পরে তাকে ছেড়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমাকে কি যেতে দিতে চাও না নাকি? এভাবে চোখের পানি দিয়ে আটকে রাখতে চাচ্ছ? এমনি চোখে চোখে কি যেন পড়ছে। আচ্ছা তাই বুঝি? হৃদা কিছু না বলে শাওয়ারের শার্টের বোতাম লাগিয়ে কলার ঠিক করে দেয়। তারপর বলে, বের হবেন কখন? বাসায় আম্মুর সাথে কথা বলেছেন? ইরিনিমনের সাথে কথা হয়েছে? সকালে তো হলোই, তাছাড়া গতকাল তো দেখাও করে এসেছি, যাওয়ার আগে আরেকবার ফোন করবনি। আচ্ছা আমি তো আসতে পারছি না, আম্মুকে ডাকছি। খেয়ে নিন আপনি। তোমার হাত ঠিক হয়েছে তো? নাড়াতে আর কোনো অসুবিধা হয়? হাত ভালো হয়ে গেছে, আর সমস্যা নেই। কিছুদিন পর শুনবেন পাও ঠিক হয়ে গেছে। তাই যেন হয়, ভালো মতো খাওয়া দাওয়া করবে। পরের বার এসে যেন এমন শরীর না দেখতে হয়। একটু খাও ভালো মতো। জড়িয়ে ধরতেও তো শান্তি পাই না। বিয়ের আগে দেখেননি কেন? এখন এসব বলতে আসলে খবর আছে। এই যে পেয়েছে একটা অজুহাত। এখন তোমায় যেভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করি, বিয়ের আগে এসব করলে তুমি মানতে পারতে? এমনিও কিছু না করে অসভ্যর ট্যাগ পেয়ে গেছি, কিছু করলে তো রেহাই ছিল না। সত্যি আপনি অসভ্য। এখনো আপনার নজর ভালো না। এখন আর ভালো করতেও চাই না। তোমার সামনে এভাবেই থাকতে চাই। অসভ্য লোক।
তোমারই। শাওয়ার গিয়ে খাওয়া দাওয়া সেরে আসে। হৃদাও একটু আগেই খেয়ে উঠেছে। শাওয়ার এসে তার পাশে বসে, তারপর আলতো করে গালে হাত রেখে বলে, চলে যাচ্ছি, তবে ভাগ্য সহায় থাকলে আবারও আমাদের দেখা হবে, একটা সুখের সংবাদ হবে। আমি আসব তোমার সকল অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে, একটা ছোট্ট ভালোবাসায় ভরা সংসার গড়তে। ততদিন আমার জন্য অপেক্ষা করো। আর যদি কখনো সেই সুযোগ না আসে তবে আমায় ভুলে যেও না। তোমার হৃদয়ের একটা কোণে হলেও আমাকে রেখে দিও, কারণ তোমার হৃদয়ের সেই ছোট অংশটা শুধুই আমার অধিকার। হৃদা শাওয়ারের হাতের উপর হাত রেখে বলে, এভাবে বলছেন কেন? কি হবে আপনার? কত কিছুই তো হয়ে যেতে পারে। আমাদের কি কোনো নিশ্চিতা আছে নাকি? আপনি এভাবে বলবেন না প্লিজ। আমার ভালো লাগে না এসব শুনতে। ঠিক আছে, বললাম না? তুমি ভালো মতো থেকো, নিজের খেয়াল রেখো, আর আপনি সময় মতো আমার ফোন ধরবেন। এমন অনেক দিনই আপনি আমার ফোন রিসিভ করেননি। আমার ভয় লাগে তো, পরে তো কল ব্যাক করছি, তাতে কি? সময় মতো না ধরে তো যতটুকু টেনশন দেওয়ার দিয়েছেন। শাওয়ার মুচকি এসে বলে, আমার অবর্তমানে ভালোই বড় হয়ে গেছো তুমি। 3 মাসের এত বড় হবে জানলে তোমার বাবা মা নিশ্চয়ই আরো আগেই তোমায় বিয়ে দিয়ে দিত। তারা এখনো আমার বাচ্চামো পছন্দ করে। আপনার মতো কথায় কথায় বাচ্চা বলে টিজ করে না। আমিও এই বাচ্চামো অনেক পছন্দ করি। এখন যেতে হবে। এখন না বের হলে পরে পৌঁছাতেও অনেক দেরি হয়ে যাবে। হৃদা নিজেকে সামলে নিয়ে বলে, সাবধানে যাবেন, পৌঁছে জানাবেন। শাওয়ার এগিয়ে এসে হৃদার কপালে চোট চুয়ে দেয়, তারপর ফোন ওয়ালেটে পকেটে ঢুকিয়ে ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে যায়। হৃদার হাঁটতে সমস্যা হয় বলে এখানেই তাকে বিদায় জানাতে হয়। যাওয়ার আগে তুবা শেষমেশ একটু দেখা দেয়। দুলাভাইকে বিদায় দিয়ে সে সোজা হৃদার কাছে আসে। আজকে সকালে তার সাথে যা ঘটল তা তো হৃদাকে জানাতে হবে। মাকে এখনো বলেনি কিছুই, আগে হৃদার সাথে কথা বলতে হবে। সে রুমে গিয়ে দেখে হৃদা খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়ছে। তুবা একটা বড় করে শ্বাস ফেলে হৃদার কাছে যায়, তারপর মুখ ভেঙচি দিয়ে বলে, আসলে আমার জামাই পাগল বোনটা যে কিনা কয়েক মাস আগেও পছন্দ হয় নাই বলে কত কাহিনী করলো, সে এখন জামাই চলে যাওয়ায় কান্না করছে। এতে ঢং কত? হৃদা খাতা থেকে মাথা তুলে বলে, সর শাকচুন্নি, তোকে এখন রুমে দেখলেই পিটাবো আমি। কেমনে পিটাবি? আমি তো তোর ধরাছোঁয়ার বাহির থেকে তোকে জ্বালাবো। বিশ্বাস কর, তোকে না জ্বালাতে পেরে আমার এই 3 দিন একটুও শান্তিতে কাটে নাই। তোরে এখনো শান্তি দিব না, যা এখান থেকে। তবে তুবা তো কথা শোনার মানুষ না, সে রুম থেকে বের হয় না। সে জানে এখন এখান থেকে বের হলে হৃদা থম মেরে শুয়ে থাকবে। এখন এখানে থেকে হৃদাকে জ্বালাবে। সে সাথে থাকলে হৃদা মন খারাপ করার টাইমও পাবে না।